নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একই সঙ্গে নন্দীগ্রামে হাসি মুখে সভা করলেন, পথযাত্রা করলেন এবং শুভেন্দু অধিকারী তার নমিনেশন জমা দিলেন। এবার সব থেকে আশ্চর্যের কথা হলো, যেই দুই নেতা এক মাস আগেও ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি একে অপরের দিকে কাদা ছোঁড়াছড়ি করতো, আজকে সেই দুজন নেতা হঠাৎ এত কাছাকাছি সামনাসামনি একই সঙ্গে মিছিলও করছেন, আবার একই সঙ্গে হাসি মুখে ছবিও তুলছেন। ব্যাপারটা ঠিক কি? এর আসল রহস্যই বা কি? এটা কি কেন্দ্র থেকে বঙ্গ বিজেপির উপর চাপিয়ে দেওয়া একটা সিদ্ধান্ত? আজকের ভিডিওতে এই পুরো ব্যাপারটা নিয়েই আলোচনা হবে। আদি নব্য অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব এবং প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব এবং কর্মীদের বিক্ষোভ সামনে এসেছে, তা নিয়ে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব একেবারেই চিন্তিত এবং আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে এই গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব যাতে না পড়ে, সেই জন্যই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা সমন্বয় স্থাপন এবং বিজেপি কর্মীদেরকে উৎসাহিত করার জন্য এটা কি একটা কেন্দ্রীয় নেতৃত্বের বড় প্রি প্ল্যান্ড মাস্টার স্ট্রোক? কেন্দ্রীয় নেতৃত্বের এই মাস্টার স্ট্রোক বাস্তবে ভোটের ময়দানে ঠিক কতখানি কার্যকরী হবে, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ পাশাপাশি এত হাসি খুশি যে দেখাচ্ছে, এই হাসিটা মন থেকে নাকি লোক দেখানো, অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বকে একটা সিগন্যাল পাঠানো যে তাদের মধ্যে সমস্ত রকম মান অভিমান এবং গোষ্ঠীদ্বন্দ্ব একেবারেই শেষ? এই সব কিছু বুঝতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এই সাজানো বা প্রি প্ল্যান্ড এই পুরো ব্যাপারটাকে বুঝতে গেলে আমাদের একটু পেছনের দিকে যেতে হবে। আমরা সবাই জানি রাজনীতিতে সৌজন্যবোধ একটা বিশাল ব্যাপার। আমরা অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে মোদিজি, অমিত শাহজিকেও কিন্তু সৌজন্যের রাজনীতি করতে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখেছি এবং দিলীপ ঘোষও কিন্তু এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নয়। কিন্তু এই দিলীপ ঘোষ যখন দীঘার জগন্নাথ মন্দিরে সৌজন্যের খাতিরে একজন বাঙালি হিসেবে গেছিলেন, সমস্ত রাজনীতিকে দূরে সরিয়ে শুধুমাত্র সৌজন্যের খাতিরে, ঠিক সেই সময় শুভেন্দু অধিকারী ঠিক কি কি বলেছিলেন আর তার উত্তরে দিলীপ ঘোষ কি কি উত্তর দিয়েছিলেন, সেগুলো কিন্তু আমাদের কাছে একেবারেই স্পষ্ট। আর দিলীপ ঘোষ স্পষ্টভাবে বলেছিলেন, অন্য দল থেকে আসা, দল বদলুক, নতুনদেরকে বেশি গুরুত্ব দেওয়া, এই সমস্ত নানা রকম বিষয় নিয়ে এক রাস্তার অভিমান এবং ক্ষোভ কিন্তু সাংবাদিকদের সামনে উগরে দিয়েছিলেন। এরপর আমরা আরো একটু পেছনের দিকে, অর্থাৎ 2021 সালে বিধানসভা নির্বাচনের আগের প্রেক্ষাপটে যাই। 2020 সালে অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনের ঠিক আগেই শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন আর তার ঠিক কিছু সময়ের মধ্যেই কাকতালীয়ভাবে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতির পদ থেকে রাতারাতি দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়। এমনকি দলের নানা রকম গুরুত্বপূর্ণ আলাপ আলোচনাতেও দিলীপ ঘোষকে কিন্তু আর ডাকা হয় না এবং আস্তে আস্তে শুভেন্দু অধিকারী গোটা বঙ্গ বিজেপির মধ্যে একটা আধিপত্য স্থাপন করেন। এই সব কিছুই কিন্তু আমরা এই বছরে বঙ্গ বিজেপির মধ্যে দেখেছি এবং এই 2020 এবং 21-এর পর থেকেই কিন্তু বঙ্গ বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব অর্থাৎ আদি এবং নব্যের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব শুরু হয়। এরপরে আমরা যদি 2024 লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে আসি, তবে দেখতে পাই যে দিলীপ ঘোষকে প্ল্যান করেই তার নিজস্ব জেতা কেন্দ্র খড়গপুরের টিকিট না দিয়ে দুর্গাপুর থেকে দাঁড় করানো হয় এবং ফলস্বরূপ দিলীপ ঘোষ কিন্তু হেরে যান। অর্থাৎ তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন কিন্তু উঠতে থাকে। আর এই পুরো প্ল্যানটার মাস্টার মাইন্ড ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুতরাং যেই শুভেন্দু অধিকারীর জন্য দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নের মুখে পড়েছে এবং বঙ্গ বিজেপির মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্ব এবং টাকার বিনিময়ে ভোটের টিকিট বিক্রির মতো এত বড় অভিযোগ এবং কর্মী বিক্ষোভ শুরু হতে থাকে, সেই শুভেন্দু অধিকারীর নমিনেশন জমা দেওয়ার প্রধান গেস্ট হচ্ছেন দিলীপ ঘোষ। এটা ভাবতে কিন্তু একটু হলেও কিন্তু বোধ লাগে। এমনকি দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী দুজনেই কিন্তু হাসি মুখে পথযাত্রা করলেন এবং শুভেন্দু অধিকারী তার নমিনেশন জমা দিলেন এবং এই সমস্ত প্রেক্ষাপটটি প্রমাণ করে এই জিনিসটা, অর্থাৎ এই যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব নেই, বিজেপি কর্মীদের মধ্যে একটা সমন্বয় বার্তা যে পৌঁছানোর যে জিনিসটা লক্ষ্য করা গেল গতকাল নন্দীগ্রামে, সেটা কিন্তু একেবারেই কেন্দ্রীয় নির্দেশ ছাড়া কোনোভাবেই সম্ভব না। আরেকটা জিনিস হতে পারে, কেন্দ্রীয় বিজেপিকে খুশি করার জন্য শুভেন্দু অধিকারী
দিলীপ ঘোষকে ডাকতে বাধ্য হয়েছেন, কারণ তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝাতে চান যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে কোনো বিভেদ নেই এবং কোনো রকমের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির অন্দরেই নেই। শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নির্দেশে হোক অথবা শুভেন্দু অধিকারীর প্ল্যান মাফিক হোক, এরা যতই নিজেদের কাছাকাছি আসুক বা একসঙ্গে হাসি মুখে ছবি তুলুক, সভা করুক, এদের দুজনের মিল হওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এটা জাস্ট বিজেপি কর্মীদের মধ্যে একটা অক্সিজেন সাপ্লাই এবং কেন্দ্রীয় নেতৃত্ব যাতে বুঝতে না পারে যে বঙ্গ বিজেপির ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক কতটা বাসা বেঁধেছে, সেই জন্যই কিন্তু এই চালটা খেলা হয়েছে। আর দিলীপ ঘোষেরও তার সাথে হওয়া সব থেকে বড় রাজনৈতিক বিপর্যয়গুলো ভুলে যাওয়া কিন্তু কখনোই সম্ভব নয়। এবারের ভোটে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব যথেষ্ট মাত্রায় কিন্তু বিজেপির ভোট ব্যাংকে পড়তে যাচ্ছে। যতই শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ সামনে এসে সমন্বয়ের বার্তা দেন বা কেন্দ্রীয় নেতৃত্বকে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে দূরে রাখতে চান, এই আশা বঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর কখনোই কিন্তু পূর্ণ হবে না। ভোটের ঠিক আগের মুহূর্তে এই পদক্ষেপ না নিয়ে এই শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নেতৃত্ব যদি 2021-এর পর যে 5 বছর সময় পেয়েছিল, সেই সময়ে যদি দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী অর্থাৎ আদি বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে একটা সমন্বয় স্থাপনের জন্য কিছু করতো, তাহলে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বিজেপির মধ্যে এতটা গোষ্ঠীদ্বন্দ্ব থাকতোই না। ঠিক ভোটের 15 দিন আগেই এই রকম পদক্ষেপ যথেষ্টই কিন্তু লোকের কাছে হাস্যকর। এই শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের এই একত্রিত হওয়াটা কোনোভাবেই কিন্তু প্রভাব আগামী নির্বাচনে ফেলবে না, এটা আজকে আমি আমার ভিডিওতে বলে দিয়ে গেলাম। এই শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের একসঙ্গে আসা নিয়ে আপনাদের কি মতামত তা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।